হ্যাঁ, আর তাহলে পারিভাষিক শব্দের মধ্যে আমরা পারিভাষিক শব্দ হচ্ছে বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দ। পারিভাষিক শব্দ বলতে আমরা বুঝি বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দ। কেমন? এখন বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দ তাহলে তো শব্দার্থই হইতে পারতো। এখন শব্দার্থ এবং পারিভাষিক শব্দের মধ্যে পার্থক্যটা কি? এই বিষয়টি আমাদের বুঝতে হবে। পারিভাষিক শব্দ বোঝার জন্য প্রথমেই বুঝতে হবে যে পারিভাষিক শব্দ আমরা পরীক্ষায় হলে আমরা দেখছি মাত্র জাস্ট শব্দার্থের মতো, কিন্তু শব্দার্থের চেয়ে পারিভাষিক শব্দের একটু পার্থক্য আছে। যেমন কি রকম? যেমন রুধির, রুধিরের এই কি ব্লাড, ব্লাডের বাংলা হতে পারতো রুধির, সুনিত, লোহিত, এরকম অনেকগুলো নাম। কিন্তু আমরা ব্লাডের বাংলা আমরা করে নিয়েছি রক্ত। এবার ব্লাডের বাংলা যদি কেউ অন্য কিছু লিখে এটাকে আমরা পারিভাষিক শব্দ হিসেবে নিব না। তাহলে ব্লাডের বাংলা রক্ত যেটা, এটা হলো পারিভাষিক শব্দ। ঠিক একইভাবে যেমন ফিজিক্সের বইগুলোতে আমরা দেখব মিরর, মিররের বাংলা কিন্তু আমরা আয়না লিখছি না, আমরা লিখছি দর্পণ। এবার ইউনাইটেড নেশন, ইউএস, বাংলা হচ্ছে বাংলাদেশে লিখছি আমরা জাতিসংঘ, কিন্তু ভারতের বাংলায় লিখছে রাষ্ট্রপুঞ্জ। তাহলে আমাদের জন্য ওটার পারিভাষিক শব্দ হচ্ছে জাতিসংঘ। তাহলে এই যে পারিভাষিক শব্দ এক এক দেশে এক এক রকম হতে পারে, বাংলা ভাষার মধ্যেই আবার এক এক দেশে পারিভাষিক শব্দ এক এক রকম হতে হবে। তাহলে আমাদের দেশে আমরা যে শব্দটা ব্যবহার করি সেটাই আমাদের পারিভাষিক শব্দ। তাহলে বিদেশি শব্দের অনুবাদ করে আমরা যে নাম দেই, কেমন? যেমন রেডিও, এখন রেডিও পাকিস্তান ছিল, কিন্তু আমরা বললাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, তাহলে রেডিওর বাংলা করলাম আমরা বেতার। রেডিও পারিভাষিক শব্দ হচ্ছে বেতার। তাহলে বেতার এটা হচ্ছে আমাদের পারিভাষিক শব্দ। কিন্তু টেলিভিশনের বাংলা দূরদর্শন যদিও হয়, কিন্তু বাংলাদেশ দূরদর্শন আমরা করি নাই, আমরা করেছি বাংলাদেশ টেলিভিশন। তাহলে টেলিভিশনের পারিভাষিক শব্দ আমরা আর তৈরি করি নাই, আমরা দূরদর্শন বলি নাই, আমরা বলছি টেলিভিশন। টেলিভিশনটা টেলিভিশনই আছে, কিন্তু রেডিওর বাংলা আমরা করেছি বেতার। এটা নিয়ে আবার একটু বিতর্ক আছে, এখানে একটু রাজনীতিও আছে। ভাষার সাথে পারিভাষিক শব্দের সাথে একটু রাজনীতির বিষয় জড়িত আছে। যেমন 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর বলা হলো যে বেতার বলা যাবে না, রেডিও বলতে হবে, রেডিও বাংলাদেশ। রেডিও পাকিস্তানের মতো করে বাংলাদেশকে ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ বা পাকিস্তানের মতো আবার আরেকটি রাষ্ট্র বানানোর চেষ্টা চলেছিল, যদিও প্রতিবেশী আরো কিছু রাষ্ট্রের প্রতিবাদের কারণে সেটি সম্ভব হয়নি। কিন্তু তারা শব্দের ক্ষেত্রে এই কাজগুলো করতে চেয়েছিলেন, কিন্তু করতে পারেননি। আমরা দেখলাম যে পরবর্তী সময় আবার মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার ক্ষমতায় আসার পর আবার রেডিও বাংলাদেশ বদলে বাংলাদেশ বেতার করে দিয়েছে। তাহলে এখন রেডিওর পারিভাষিক শব্দ আমাকে রেডিও লিখলে হবে না, আমাকে বেতার লিখতে হবে। আবার যেরকম কোয়ারেন্টাইন ট্রিটমেন্ট, কোয়ারেন্টাইন, এখন কোয়ারেন্টাইনের বাংলা হচ্ছে সঙ্গরোধ। মানে কোয়ারেন্টাইন ট্রিটমেন্টে হচ্ছে কোনো সাথে কোনো সঙ্গী রাখা হয় না। যেমন এখন তোমরা জানো যে বিভিন্ন ফ্লু বা আমাদের করোনা ভাইরাসে আক্রান্ত হলেও কাউকে একা রেখে যে ট্রিটমেন্ট দেওয়া হয়, তার রুমে আত্মীয় স্বজন কাউকে রাখা হয় না। অন্য কোনো রোগ হলে কেবিন ভাড়া নিয়ে আমরা সাথে আরো দু একজন থাকতে পারি, কিন্তু করোনা রোগে আক্রান্ত রোগীকে সাথে আমাদের আর কাউকে রাখতে হয় না, এই যেটা কোয়ারেন্টাইন। তাইলে কোয়ারেন্টাইনের বাংলা আমরা করেছি সঙ্গ নিরোধ বা সঙ্গরোধ। কেমন? যেমন তিনি 5টার ফ্লাইটে ঢাকা যাবেন, এখন ফ্লাইট আমরা বাংলায় ফ্লাইটই বলছি, কিন্তু ইন্ডিয়াতে বলছে 5টার উড়ান। আমরা বলছি এয়ারফোর্সে বাংলা করছি বিমান বাহিনী, তিনি এয়ারফোর্সে চাকরি করেন বা বিমান বাহিনীতে চাকরি করেন, এয়ারফোর্সে বাংলা নাম দিয়েছি আমরা বিমান বাহিনী, কিন্তু ভারতীয় বাংলায় আছে বায়ুসেনা। এই যে শব্দ, এগুলোকেই বলা হয় পারিভাষিক শব্দ। তাহলে পারিভাষিক শব্দ লেখার সময় আমাদের যে বিষয়টি খেয়াল রাখতে হবে, একটি হচ্ছে এই শব্দটির যে বাংলা শব্দ হলো, এই বাংলা শব্দটি আমরা বুঝি কিনা। না বুঝলে ওই ডিকশনারি দেখে বাংলা শব্দটা ডিকশনারিতে দেখে এটা অর্থ বুঝে নিতে হবে, প্রেক্ষিত বুঝে নিতে হবে। পারিভাষিক শব্দ এক এক সময় এক একটি অর্থ ধারণ করে। যেমন ধাতু, ধাতু একটি ব্যাকরণের পারিভাষিক শব্দ, এক এক সাবজেক্টে এক এক রকম নাম ধারণ করছে। যেমন আমরা যখন ফিজিক্স বা কেমিস্ট্রি পড়ছি ধাতু, মেটালের বাংলা হচ্ছে ধাতু। আর যখন আমরা পড়ছি কি বাংলা ব্যাকরণ, তখন হচ্ছে ক্রিয়ার মূল হচ্ছে ধাতু।
আবার অন্য কোনো সাবজেক্ট হয়তো আমরা অন্যভাবে দেখবো, যেমন গুণ, দোষ গুণ একটা অর্থে গুণ। আবার অঙ্কে যখন আমরা গুণ পড়ছি তখন হচ্ছে ইনটু বা গুণ। আবার প্রকৃতি প্রত্যয়ে যখন আমরা গুণ পড়ছি তখন যে এই যে প্রকৃতির যে অংশের পরিবর্তন ঘটে সেটাকে গুণ বা বৃদ্ধি বলে। এই যে বিষয়, তাহলে গুণটা এক এক সময় এক এক অর্থে ব্যবহৃত হচ্ছে। যেমন আমরা জানি যে যারা বুয়েটে পড়াশোনা করে বা ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করে আমরা তাদেরকে ইঞ্জিনিয়ার বলছি, বা কারিগরিতে ডিপ্লোমা যারা করে তাদেরকে আমরা অনেক সময় ইঞ্জিনিয়ার বলি। কিন্তু চাকরিতে যখন জয়েন করলো তখন তার প্রাথমিক পোস্ট হলো, যখন এই যে ডিপ্লোমা পাস করে যখন জয়েন করলো তখন হচ্ছে তার নাম হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এখন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমরা বাংলা কি করব? আমরা একটা বাংলা নাম দিয়েছি উপ সহকারী প্রকৌশলী। তারপর একটা প্রমোশন পেয়ে অথবা যারা বুয়েট থেকে পাশ করে আসে তারা সরাসরি যে পদে জয়েন করে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তাহলে পাশ করলে আমরা ইঞ্জিনিয়ার বলছি, কিন্তু চাকরিতে জয়েন করার পর সে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তাহলে এটার বাংলা করছি আমরা সহকারী প্রকৌশলী। এই যে দাপ্তরিক শব্দ, এই পারিভাষিক শব্দের আরেকটা অংশ হচ্ছে দাপ্তরিক শব্দ। তোমাদের সিলেবাসে পারিভাষিক ও দাপ্তরিক শব্দ। তাহলে বিভিন্ন দপ্তরে, মানে অফিস আদালত, দপ্তর, দপ্তর ফার্সি শব্দ যেটাকে আমরা ইংরেজিতে অফিস বলি, হ্যাঁ আরবিতে আদালত বলি। আদালত, অফিস, দপ্তর, তিনটা ভাষার তিনটা শব্দ একই অর্থ। তো এই জায়গাগুলোতে কিছু শব্দ ব্যবহৃত হয়, যেমন আমরা জিএম। এখন জিএম আমরা সংক্ষেপে বলছি, জিএম এর পুরো ইংরেজি শব্দ হচ্ছে জেনারেল ম্যানেজার। এবার এটার বাংলাটা কি? আমরা অনেকেই জিএম চিনি কিন্তু বাংলা হয়তো জানি না। এই যে বাংলা যে শব্দ, এটা হচ্ছে দাপ্তরিক শব্দ, মহা ব্যবস্থাপক। জেনারেলের বাংলা আমরা করছি মহা, ম্যানেজারের বাংলা করেছি আমরা ব্যবস্থাপক। তাহলে জেনারেল ম্যানেজার বা জিএম এর বাংলা হচ্ছে মহা ব্যবস্থাপক। আবার এমডি, কারখানার যে এমডি, ম্যানেজিং ডিরেক্টর, সংক্ষেপে লিখছি আমরা এমডি। এটার বাংলা করলে ব্যবস্থাপনা পরিচালক। এই যে শব্দগুলো, এগুলো হচ্ছে পারিভাষিক শব্দ। তাহলে আমরা পারিভাষিক শব্দ লেখার সময় আমরা যেটা কাজটি করতে হবে, বিগত কয়েক বছরের বোর্ড কোয়েশ্চেন গুলো আমরা নেব। বোর্ড কোয়েশ্চেন গুলো নিয়ে ওখান থেকে কোয়েশ্চেন থেকে আমরা এই যে শব্দগুলো আমরা নিচে নিচে শব্দগুলো লিখবো খাতায়। প্রদত্ত শব্দ, পারিভাষিক শব্দ। প্রদত্ত শব্দ যে সাধারণত আমাদের পরীক্ষায় ইংরেজি শব্দগুলোই দেয়া থাকে, যেমন আমরা সেই ইংরেজি শব্দগুলোকে নিচে 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 প্রদত্ত শব্দ লিখে শব্দগুলোকে নিচে নিচে আমরা লিখে নেব। ওই যে বোর্ড কোয়েশ্চেন এবং আনসার যেখানে, এখান থেকে আমরা লিখবো না, আমরা লিখবো বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন গুলো থেকে কোয়েশ্চেন গুলো লিখে নেব। কোয়েশ্চেন থেকে পারিভাষিক শব্দগুলো নিচে নিচে লিখে নেব। এবার মূল বইয়ের পারিভাষিক শব্দের আলোচনা যে অংশে আছে সেখানে দেখবো যে আবিধানিকভাবে শব্দগুলোকে সাজানো আছে। ওখান থেকে আমরা শব্দগুলো খুঁজে নিয়ে নিয়ে অর্থগুলো লিখে নেব, এবং লিখতে গিয়ে যে শব্দের অর্থ পারি না বা অর্থ বাংলা অর্থ দেওয়া আছে কিন্তু বাংলা অর্থ বুঝি না, সেটা নিচে আমরা একটু দাগ দিয়ে রাখবো, বা পরবর্তী কোনো একটা ক্লাসে আমাদের কথা বলে নেব। যেমন ইন্ডেক্স। এখন ইন্ডেক্স আর কন্টেন্ট, এই দুইটার মধ্যে অনেক ছাত্র ভুল করে থাকেন, এবং অনেক শিক্ষিত ব্যক্তিও এই বিষয়টি জানেন না। এমনকি অনেক এমএ পাস ব্যক্তিও জানেন না। এমএ, এমএসসি, এমকম পাস ব্যক্তিও অনেক সময় ইন্ডেক্স আর কন্টেন্টের পার্থক্য বুঝেন না। এখন কন্টেন্ট হচ্ছে সূচি। কন্টেন্ট শব্দের অর্থ হচ্ছে সূচি। বইয়ের প্রথম দিকে থাকে সূচিপত্র। সূচিপত্রের মধ্যে কোন কোন অধ্যায়, কোন কোন চ্যাপ্টার, অধ্যায়ের নাম বা অধ্যায়ের বিষয়গুলো দেয়া থাকে, কেমন? কিন্তু শুধুমাত্র গবেষণামূলক গ্রন্থে গবেষকদের জন্য শেষের দিকে এই বইয়ে ব্যবহৃত প্রধান প্রধান শব্দগুলো দেয়া থাকে, কেমন? এই বইয়ে প্রধান প্রধান শব্দগুলো দেয়া থাকে। তাহলে সেখানে দেয়া থাকে যে আবিধানিকভাবে কিছু শব্দ দেয়া থাকে। এই শব্দগুলো বইয়ের কোন পৃষ্ঠায় আছে সেখানে পৃষ্ঠা নাম্বারগুলো উল্লেখ করা থাকে। ক্লাস চলছে? হ্যাঁ হ্যাঁ না, আচ্ছা। তো এই বিষয়টি আমাদের স্মরণ রাখতে হবে। তাহলে বিষয়টি কি, যে শব্দটি মূল শব্দ এবং এটার অর্থটা কি। হ্যাঁ বলো। হ্যাঁ, প্রশ্ন থাকলে অথবা মিউট করো। প্রশ্ন থাকলে প্রশ্ন করো অথবা মিউট করো।
হ্যাঁ, ওটা কিন্তু রেকর্ড হচ্ছে, আমার ক্লাসটা রেকর্ড হচ্ছে। তাহলে আমরা পারিভাষিক শব্দ লেখার সময় এখন নির্ঘণ্ট, তাহলে ইন্ডেক্স হচ্ছে নির্ঘণ্ট। নির্ঘণ্টটা থাকে বইয়ের শেষে, আমরা যে কোনো গবেষণামূলক বইয়ের শেষের দিকে দেখব। যেমন মনে করো যে চ্যাপ্টারের নাম হচ্ছে পদ, কিন্তু ক্রিয়াপদ, অসমাপিকা ক্রিয়াপদ, সমাপিকা ক্রিয়াপদ, এই শব্দগুলো থাকবে বইয়ের শেষে নির্ঘণ্ট অংশে। তোমরা সাধারণ বই এই বিষয়গুলো পাবে না, কেমন? এবং তোমরা অনেকেই যে যারা প্র্যাকটিক্যাল খাতা করো, প্র্যাকটিক্যাল খাতার অনেকে প্রথম দিকেই ইন্ডেক্স লিখে থাকে, এটা একটি ভুল প্রয়োগ। আসলে ইন্ডেক্স হচ্ছে বিষয়সূচি, মানে কি কি বিষয় বা কি কি শব্দ এই অংশে আলোচিত হয়েছে, যে যে ধরনের শব্দ। এখন একজন গবেষক সাধারণত বই নিয়ে পুরো বইটা পড়েন না, অধ্যায় ধরে পড়েন না, তিনি যে শব্দটা তার দরকার এই শব্দ সম্পর্কিত আলোচনা বা একজন ব্যক্তির নাম, এই নামটা এই বইয়ে কোন কোন জায়গায় কোন কোন পৃষ্ঠায় আছে, এগুলো শেষে দেয়া থাকে, ওটাকে বলা হয় ইন্ডেক্স, কেমন? তো ইন্ডেক্স এবং কন্টেন্টের পার্থক্য আমরা পরবর্তীতে ক্লাস যখন চলবে আমরা প্রত্যক্ষ উদাহরণ দিয়ে আমরা দেখালে, একটি বই থেকে দেখালে এই বিষয়টি তোমাদের কাছে আরো কিছু স্পষ্ট হবে। যেমন লিয়েন, আরেকটি শব্দ হচ্ছে লিয়েন। লিয়েনের বাংলা হচ্ছে অর্জিত ছুটি। এখন অর্জিত ছুটি কি? এটি সাধারণত চাকরিজীবী ছাড়া অন্যরা, সাধারণ মানুষজন এটি বুঝবে না, আবার সাধারণ ছাত্র বুঝার কথা না। এটা হচ্ছে কোনো চাকরিতে জয়েন করার পর কমপক্ষে 1 বছর বা 1.5 বছর চাকরি করার পর তিনি উচ্চতর পড়াশোনা বা গবেষণা করার জন্য সবেতনে ছুটি পান। এই যে চাকরি করার পর ছুটিটা তার অর্জন হলো, এই কারণে এটাকে বলা হয় লিয়েন বা অর্জিত। আচ্ছা, আরেকটি হচ্ছে ডেপুটেশন। ডেপুটেশনের বাংলা করা হয়েছে প্রেষণ। এখন ডেপুটেশন মানেটা কি বা প্রেষণ মানেটা কি? যেমন মনে করো যে সিওএফএল এ যারা চাকরি করে তাদের মধ্যে 2-1 জন কর্মকর্তা এবং কিছু কর্মচারীকে কাফকো সেলে ডেপুটেশনে পাঠানো হয়। এখন ডেপুটেশনটা কি? ডেপুটেশনের বাংলা আমরা করছি প্রেষণ। প্রেষণ, পয়রফলা একার, মূর্ধন্য স, মূর্ধন্য প্রেষণ। আমরা শব্দটা বুঝতেছি না। তাহলে প্রেষণ জিনিসটা হচ্ছে এমন যে বিসিআইসি সার কিনে, এবার বিদেশ থেকে কিনে, আবার কাফকো থেকেই বিদেশি আন্তর্জাতিক রেটে কাফকো থেকে সার কিনে বিসিআইসি। এবার বিসিআইসির প্রতিনিধি হিসেবে ওখানে উপস্থিত থাকেন সিওএফএল এর 2-1 জন কর্মকর্তা বা কর্মচারী। এই যে তারা সিওএফএল এ চাকরি করেন, কিন্তু পাশাপাশি কাফকোতে গিয়ে কাফকোতে যে সার বিক্রি করছে, এটা যে বাংলাদেশের আন্তর্জাতিক রেটে বাংলাদেশ কিনে আবার বাংলা বিসিআইসি নিচ্ছে, আবার বিসিআইসি আবার ডিলারদের কাছে বাংলাদেশের রেটে বিক্রি করছে। এই বিষয়টি তদারকি করার জন্য তারা কাফকোর সার বিক্রি ওখানে কাজ করছেন, তারা বেতন পাচ্ছেন সিওএফএল থেকে, আবার ওখানে কাজ করার জন্য আরেকটা ডেপুটেশন চার্জ পান, হ্যাঁ, বা প্রেষণ, ডেপুটেশন অ্যালাউন্স বা প্রেষণ চার্জ পান। এই যে টাকা পান বা এই যে কাজ করেন, একটা জায়গায় থাকে আরেকটা জায়গায় যে কাজ করতে যাওয়া, এটাকে বলা হয় ডেপুটেশন বা প্রেষণ। যেমন যে চট্টগ্রাম কলেজ বা চট্টগ্রামের সরকারি যে কোনো কলেজের শিক্ষকরা বোর্ডের চেয়ারম্যান বা পরীক্ষা নিয়ন্ত্রক এরকম পদে যখন যান, বা যে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরে যান, তখন তারা ডেপুটেশনে যান। তাদের মূল চাকরি কি কলেজে অধ্যাপনা, পাশাপাশি ওখানে গিয়ে তিনি ডেপুটেশনে আরেকটি কাজ করেন, এটা হচ্ছে ডেপুটেশন। যেমন চাকরিতে যখন আমরা যখন কলেজে চাকরিতে ঢুকি, তোমাদের যারা পড়ান কলেজের শিক্ষক, আমরা সাধারণভাবে বলছি কলেজের শিক্ষক, কিন্তু তাদের এক একজনের এক একটি পদবি আছে। প্রথম যখন একজন ব্যক্তি চাকরিতে জয়েন করেন কলেজের শিক্ষকতা করতে, তখন তাকে বলা হয় লেকচারার। এখন লেকচারারের বাংলা পারিভাষিক শব্দটা কি কেউ কি জানো? লেকচারারের বাংলা পারিভাষিক শব্দ, তোমাদের নতুন শিক্ষক কলেজে যারা নতুন শিক্ষক জয়েন করেন তাদেরকে বলা হয় লেকচারার। তাহলে লেকচারারের বাংলা আমরা একটা বাংলা শব্দ আমরা বানিয়ে নিয়েছি, প্রভাষক, মানে প্রকৃষ্ট রূপে ভাষণ দিতে পারেন যিনি। স্কুলের শিক্ষক শিক্ষা দেন, পড়ার শিক্ষা না শিখলে আবার বেত নিয়ে উচিত শিক্ষাও দেন, অথবা দাঁড় করিয়ে রেখে বা কড়া কোটা শুনিয়ে উচিত শিক্ষা দেন। কিন্তু কলেজের ক্ষেত্রে আমরা এই বিষয়টি আমরা ওভাবে ডিল করি না। তাহলে কলেজের শিক্ষকের কাজ প্রকৃষ্ট রূপে ভাষণ দেওয়া, এই জন্য প্রকৃষ্ট রূপে ভাষণ দেন যিনি, তাকে বলা হচ্ছে প্রভাষক। কেমন? প্রভাষক। লেকচারারের বাংলা আমরা করলাম প্রভাষক। এবার 5 বছর চাকরি করার পর আরো কিছু যোগ্যতা অর্জন করার পাশাপাশি গবেষণা এবং এই কাজ থাকার পর
বা কোন সময় গবেষণা ছাড়াও অনেক সময় আরো কয়েক বছর চাকরি করার পর তিনি একটি প্রমোশনের ভাইবা দেন। ভাইবা দেওয়ার পর তার যখন প্রমোশন হয় তখন তার পদের নাম হয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। যেমন আমরা 2007 সাল থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে প্রমোশন পেলাম। তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এর বাংলা আমরা কি করব? আমরা বাংলা করলাম সহকারী অধ্যাপক। ওই পদে আরো কিছুদিন থাকার পর আরো 5 বছর বা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে 3 বছর, কলেজের ক্ষেত্রে 5 বছর থাকার পর আরেকটি পদোন্নতি হয়, তখন হয় অ্যাসোসিয়েট প্রফেসর। তাহলে অ্যাসোসিয়েট প্রফেসরে আমরা বাংলা করলাম সহযোগী অধ্যাপক। আমাদের বিসিএসসি তে এই পদটি দেয়া হয়নি। তারপর আরেকটি প্রমোশন হলে আরো 5 বছর বা 3 বছর পর তাকে বলা হয় প্রফেসর বা অধ্যাপক। অথচ আমরা গ্রামাঞ্চলে কলেজে চাকরিতে জয়েন করলেই আমরা বলছি তিনি অধ্যাপক। কেমন? তো এই যে বিষয়টি, কিন্তু শিক্ষিত ব্যক্তি এরকম ব্যবহার করবে না। তিনি পদের ক্ষেত্রে এই শব্দগুলো ব্যবহার করবেন। তাহলে কলেজে চাকরি ক্ষেত্রে লেকচারার, যদি পারিভাষিক শব্দ আছে লেকচারার, আমরা বাংলা করব প্রভাষক। যদি আসে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আমরা বাংলা পারিভাষিক শব্দ লিখব সহকারী অধ্যাপক। যদি আসে অ্যাসোসিয়েট প্রফেসর, আমরা পারিভাষিক শব্দ লিখব সহযোগী অধ্যাপক। যদি আসে প্রফেসর, আমরা বাংলা লিখব অধ্যাপক। ঠিক একইভাবে প্রিন্সিপাল, প্রিন্সিপাল যদি আসে তাহলে আমরা লিখবো অধ্যক্ষ। এই অধ্যক্ষ বানান অনেকেই ভুল করো, একটু খেয়াল করবা অধ্যক্ষ বানান যেন ভুল না করো। আরেকটি বিষয় হচ্ছে অনেকেই দরখাস্ত লেখার সময় যে ভুল করো, কলেজের দরখাস্ত লেখার সময় বরাবর অধ্যক্ষ লিখতে হবে। তো দীর্ঘদিন স্কুল জীবনে প্রধান শিক্ষক লিখতে 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 আমরা অনেক সময় কলেজের অ্যাপ্লিকেশন লেখার সময় আমরা বরাবর প্রধান শিক্ষক লিখে ফেলি। মনে রাখবে যে কলেজে কিন্তু প্রধান শিক্ষক থাকেন না, কলেজে থাকেন অধ্যাপক, স্কুলে থাকেন প্রধান শিক্ষক, কলেজে থাকেন যে কি অধ্যক্ষ। আবার প্রিন্সিপাল একটা, আবার প্রিন্সিপাল একটা। প্রিন্সিপাল মানে হচ্ছে নীতি, তার কোনো নীতি নেই। প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল এই বানানের পার্থক্যগুলো একটু খেয়াল করতে হবে। পারিভাষিক শব্দ এরকম অনেক সময় খুব কাছাকাছি যে বানান আছে, যে দুটো শব্দ, এই শব্দগুলোর মধ্যে একটি দেওয়া হয় যাতে ছাত্ররা ভুল করে অন্যটি লিখে ফেলে। তোমাদের পরীক্ষায় কিন্তু 8টি শব্দ দেওয়া থাকবে। 8টি শব্দ থেকে বাছাই করে তোমাকে 5টি শব্দের পারিভাষিক রূপ লিখতে হবে। এবং এই বাছাই করার সময় তোমাকে খেয়াল রাখতে হবে যে এরকম দু একটা শব্দ থাকে যে ছাত্ররা যদি ভুল করে, মানে আমরা যাচাই করছি যে সে ব্যক্তি জীবনে কাজ করার সময় ভুল করবে কিনা। যিনি ভুল করবেন না তিনি বেশি নাম্বার পাবেন, তিনি গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ পদে তিনি চাকরি করবেন বা কাজ করবেন। এটাই আমরা পরীক্ষার মধ্য দিয়ে যাচাই করি। আসলে এই শব্দটা শিখছো কিনা বা শব্দটা পারো কিনা, এটার চেয়েও বড় কথা হচ্ছে শব্দ সবাই শিখে, কিন্তু পরীক্ষার হলে তুমি উপস্থাপন করার সময় এই 8টি থেকে বাছাই করে যে 5টি নিয়েছো, যে 5টির উত্তর তুমি সবচেয়ে ভালোভাবে দিতে পারো, সেই 5টি তোমাকে বাছাই করতে হবে। এই বাছাই করতে ভুল করলে তুমি নম্বর কম পাবে, আর নম্বর কম পেলে ভালো জায়গায় ভর্তি হতে পারবে না। তাহলে এই বাছাই করতে পারার জন্য আমাদের পারিভাষিক শব্দগুলো অবশ্যই লিখে লিখে শিখতে হবে। আমরা শব্দগুলো লিখবো, তারপর শব্দগুলোর অর্থ লিখবো, খাতায় এই কাজগুলো করে নেব। বাংলা দ্বিতীয় পত্রের জন্য খাতা বানিয়ে আমরা পারিভাষিক শব্দ লিখে, পারিভাষিক শব্দ বোর্ডের কত নাম্বার প্রশ্ন আমরা দেখব, 6-7 নম্বরের প্রশ্ন। তাহলে 7 নাম্বার প্রশ্ন পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দের উপর আমার একটা ক্লাস ইউটিউবে দেওয়া আছে, কোয়েশ্চেন নাম্বার 7 লিখে, যেমন আমার নামে বাংলায় ডক্টর সুমনকান্তি দত্ত পেজে গিয়ে তোমরা 7 নাম্বার কোয়েশ্চেনটা আরেকবার একটু চেক করবে, কেমন, আরেকবার দেখবে, এবং এই ক্লাসটাও আমি আবার রেকর্ড করে তোমাদের দিয়ে দেব, এই ক্লাসটাও দেখবে। তাহলে পারিভাষিক শব্দ বলতে আমরা বুঝলাম যে টেকনিক্যাল টার্ম বা টার্মিনোলজি। তাহলে বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে বলা হয় পারিভাষিক শব্দ। পরীক্ষায় সাধারণত ইংরেজি পারিভাষিক শব্দই আমাদের দেয়া থাকে এবং এগুলোর বাংলা লিখতে হবে। এবং এই লেখার ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে পাশাপাশি দুটো শব্দ আছে, একই রকম দুটো শব্দ আছে, তখন ওখার মধ্যে কোনটা আমাদের দিল, যেমন এই দুটার মধ্যে পার্থক্য বিষয়টি যদি ভুল করি তাহলে আমাদের কিন্তু একটা ভুল করলেই 1 নাম্বার কাটা, আর একটা শুদ্ধ হলেই 1 নাম্বার পাওয়া। সুতরাং বাছাই করে আমাদের 5টি নয় তো, পারিভাষিক শব্দ তোমাদের আরো বেশি লিখতে হবে, 10টি লিখতে হবে। পারিভাষিক শব্দ আমাদের লিখতে হবে 10টি, দেয়া থাকবে 12টি থেকে 15টি। 15টি থেকে যে 10টি শব্দের অর্থ আমি কনফার্ম জানি বা পারিভাষিক রূপ আমি কনফার্ম জানি, সেই 10টি শব্দই আমি বাছাই করে লিখবো। কেমন? এই বিষয়টি মাথায় রেখে কাজ করবে, এখানে যেন ভুল না হয় এই বিষয়টি একটু সতর্ক থাকবে। আর অবশ্যই বাসায় লিখে অনুশীলন করবে, এবং যে শব্দের বাংলাটাও তুমি যদি না বোঝার থাকে, বাংলাটাও বুঝো না এরকম কোনো শব্দ থাকে, তাহলে অবশ্যই এটা
আমাকে দেখে নেবে বা সংশ্লিষ্ট শিক্ষকের সাথে কথা বলে নেবে বা যার সাথে তুমি যোগাযোগ করতে পারো তার সাথে কথা বলে নেবে। এবং পারিভাষিক শব্দের 9-10 এর বইয়েও তোমাদের যে শব্দের যে অধ্যায় আছে, শব্দের অধ্যায়ের শেষে একদম শেষের দিকে কিছু পারিভাষিক শব্দ দেওয়া আছে, সেই শব্দগুলো একটু দেখে নেবে। যেমন অক্সিজেন, পারিভাষিক শব্দ নিয়ে মজার মজার কাহিনীও আছে। যেমন অক্সিজেনের বাংলা নাম অম্লজান কেন হলো? কারণ অক্সিজেনের বাংলা নাম যখন দিবেন তখন বিজ্ঞানের এই বিষয়গুলো নিয়ে যিনি লিখছেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, তখন অক্সিজেনের কৌটা খুলেছেন, খুলে টেস্ট করেছেন, টেস্ট করতে দিয়ে অক্সিজেনকে একটু অম্ল লাগছে, টক টক লাগছিল, এই জন্য এটার নাম দিয়ে দিলেন অম্লজান। আবার অনেক সময় অনেক পারিভাষিক শব্দ লেখা হয়েছে কিন্তু এটার পারিভাষিক নাম না ব্যবহার করে আমরা সরাসরি ইংরেজিটাই ব্যবহার করছি, কেমন? সেক্ষেত্রে পারিভাষিক শব্দ ক্ষেত্রে আমরা ওই ইংরেজি শব্দই আমরা ব্যবহার করব। তো আজকের ক্লাস সময় এখানে শেষ হয়ে গেল, আজকে আপাতত এখানেই শেষ করছি, কেমন? তো পরবর্তী আসসালামু আলাইকুম। ভালো থেকো সবাই।